গেটকিপার থেকে ভাইস চ্যান্সেলর সব আলিমুদ্দিন বক্তব্য শুনলাম, সমিতির বক্তব্য শুনে যা বুঝলাম আচার্য উপাচার্য নেই বলে মানে নির্বাচন হচ্ছে না। তুমি প্রশ্ন করছো না কেন বিধায়কের ওপরে আছে, এতে রকেট সায়েন্স বোঝার কি আছে, টাকার জন্য আছে, পয়সা পাওয়ার জন্য। সমিতি একাই 100 না, সমিতি বড় জোর 75 হতে পারে, 25 হতে পারে, 75 অন্য কেউ না। শোন, আমি একটা কথা বলি, আইনগত একটা কথা বলি। সমিতি বলছেন না যে ভিসি থাকার না থাকার জন্য কলেজগুলোতে নির্বাচন করা যাচ্ছে না, ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাইবো। একটা নির্দিষ্টভাবে বলা আছে প্রতিটি কলেজে ইলেকশন কমিটি থাকবে এবং তার মাত্র প্রেসিডেন্ট হবে কলেজের প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল অথবা টিআইসি। এর সঙ্গে এই অনুষ্ঠান যদি আরো দীর্ঘক্ষণ চলে, এটাও হতে পারে যে মনোজিৎ মিশ্রের ঘটনার জন্য রাজ্যপাল দায়ী হয়ে যেতে পারেন, আমি জানি না। কিন্তু হ্যাঁ, তার একদম না, একটু ভুলে যায়নি, একটু ভুলে যায়নি। কিন্তু একদম আমি একদম বৈষ্ণবদার সঙ্গে 100% একমত। কিন্তু আমি বলছি বৈষ্ণবদা, আইনি ব্যবস্থাগুলো রাজ্য সরকার সব নেয় তো, নাকি মাঝে মাঝে ওই ইডি আর সিবিআই এর মতো, এক সেকেন্ড, ইডি আর সিবিআই এর মতো দ্রুত এগোয় আর মাঝে মাঝে থেমে যায়? মানে আপনি রাজ্যপালেরটা ভুলিয়ে দিতে না, একদম ভুলে দিতে চাইনি। না 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 না, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আপনার তৃণমূল সরকার সুবিধা মতো, মানে না না না, সেটিং এর সুবিধা মতো মাঝে মাঝে তারা ভুলে যান। দেখবেন মাঝে একটা দীর্ঘ ফেজ ছিল যে স্টুডিওতে এসে কেউ রাজ্যপাল নিয়ে মুখই খুলছেন না, একেবারে খুলছেন না। আবার মাঝে মাঝে দেখবেন চেগে ওঠেন। আমি জানি না এর পেছনে মানে কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে কিনা, কিন্তু রাজ্যপালের কথা মনে রাখলে মনে হয় প্রতিদিনই মনে রাখা উচিত। মাঝে মাঝে সেখানে বিল টিল সাইন হয়ে গেলে আবার অন্যরকম পদক্ষেপ কিনা আমি সে কথা বলতে পারবো না। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন, কেন এখানে এই রাজ্যে ভোট হয় না, ছাত্র ভোট হয় না, অথচ বড় ভোট হয়? দেখুন সুমনদা, পরিষ্কার আপনাকে বলতে চাই যে 3-4টে মেজর কারণ তৃণমূল কেন ভোট করতে চায় না। একটা কারণ তো পছন্দতন্ত্র। পছন্দতন্ত্রটা কি, যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমার ছাত্র নেতা বসাবো, মানে যারা গভর্নিং বডিতে যাচ্ছেন তৃণমূলের নেতারা, তারা তাদের পছন্দ মতন ছাত্র নেতাকে সামনে রেখে কার্যত ওই দখলদারিটা করছেন। এই দখলদারি অর্থনৈতিকভাবে দখলদারি করছেন, রাজনৈতিকভাবে আধিপত্য কায়েম করেছেন। ফলে ওই পছন্দতন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে, নির্বাচন হলে অন্য নতুন নেতা উঠে আসতে পারে। পছন্দতন্ত্র হলো 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো যে এখন রাজনীতি তৃণমূলের এমন একটা পর্যায়ে গেছে যে ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব। মানে এক একটা কলেজ ক্যাম্পাসেও আপনি যদি যান তাহলে আপনি দেখতে পারবেন ছাত্র ইউনিয়ন রুমগুলো আবার 2-3টে ভাগে ভাগ করা, 2-3টে রুম, 2-3টে গোষ্ঠী, এবং তাদের মধ্যে প্রতিনিয়ত মারপিট হয়। আমি আর নাম বলছি না, একটার পর একটা মানে ক্যাম্পাস আছে যেখানে তৃণমূলের ছাত্র নেতারা নিজেদের মধ্যে মারপিট করে, তার ভুক্তভোগী আমরা হই, মানে শিক্ষকরা হই। তৃতীয় যে কারণটা সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদেরকে কি দিতে পেরেছে আপনি আমায় বলুন তো, কি দিতে পেরেছে? বছরে বছরে কি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হয়? কোনো মানে 6 লক্ষ কর্মচারী অবসর নিয়েছেন, কোনো নিয়োগ নেই রাজ্যে। ছাত্রদের ভবিষ্যৎ কি? আপনি যেই মুহূর্তে নির্বাচনে যাবেন, ছাত্র সংসদ নির্বাচনে যাবেন, এই প্রশ্নটা প্রতিপক্ষ ছাত্ররা তো তুলবে। আমি বলছি যে এমনিই ছাত্ররা প্রতিষ্ঠান বিরোধী হয় সারা ভারতবর্ষেই, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিনে মানে তার আমলে দুর্নীতি এমনভাবে পৌঁছেছে যে 32,000 উপরে চাকরি। বিষয়টা কতদিন সম্ভব? আমি বলছি যে হার এবং জিত তো অন্য বড় ইলেকশনেও থাকে, বড় ইলেকশন হবে, ছাত্র ভোট হবে না। আবারও আপনাকে বলছি যে নির্বাচনটাই যদি আমি মানে কলেজের নির্বাচন একের পর হাঁটতে থাকি না, স্পাইরাল এফেক্ট হয়। আপনার মনে থাকতে পারে 2008-এর পরে যেখানেই নির্বাচন হচ্ছিল কলেজে সিপিএম হারছিল, সিপিএমের হারছিল, ওই হারাটার সাধারণ মানুষের মধ্যেও একটা আস্থা তৈরি হচ্ছিল সিপিএমকে হারাতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি হারতে থাকে শাসক দল, তাহলে তার প্রভাব কিন্তু বৃহত্তম ভোটের রাজনীতিতেও পড়ে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ভাই ছাত্র নির্বাচনটাই বন্ধ করে রাখো, যাতে ছাত্রদের যে প্রতিষ্ঠান বিরোধী অবস্থান থাকে, যাদেরকে আমি কিছুই দিতে পারিনি, চাকরি বাকরি কিছুই দিতে পারিনি, বছরে কোথাও নিয়োগ হয় না, তাহলে সেইখানে প্রতিষ্ঠান বিরোধিতার তীব্রতা আছে। ফলে সেখানে যদি আমি নির্বাচন করি, পরাজিত হই, তার এফেক্টটা গিয়ে সরাসরি সাধারণ নির্বাচন বিধানসভা লোকসভার মধ্যে পড়বে। এবং একই সাথে আপনাকে এই প্রশ্নটা তুলতে চাই সুমনদা,
যে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস দেবেন। তিনি তো আমাদেরকে দিনের পর দিন, যখন উনি বিরোধী নেত্রী ছিলেন, পরিবর্তনের প্রশ্নে তিনি বলেছিলেন যে সিপিএম এর মতন দলীয়করণ আমরা করব না, আমরা ওই ম্যানেজিং কমিটিগুলোতে যেভাবে সিপিএম এর লোক দিয়ে ভরিয়েছি আমরা সেভাবে করব না। তাহলে আপনি কেন প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন নেতাদেরকে পাঠিয়েছেন, স্কুলগুলোতে সব নেতাদের দিয়ে দখলদারি করছেন কেবল এতটাই স্বার্থের জন্য? আগামী দিনের কথা ভাববেন না? আজকে আপনি নেতা হয়েছিলেন কলেজ রাজনীতির মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আজকে হয়েছেন। আজকে যে বিজেপি নব সভাপতি হলো, নতুন সভাপতি হলেন, তিনিও ছাত্র রাজনীতির মাধ্যমে আজকে এত বড় আঙ্গিনায় ঢুকেছেন। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও ছাত্র রাজনীতির মাধ্যমে এসছে। আর আপনি আজকের প্রজন্মকে ছাত্র রাজনীতির থেকে বঞ্চিত কেন করছেন? তাদেরকে কেন মাথার মধ্যে কলঙ্ক নিয়ে চলতে হবে যে নির্বাচন ছাড়া জোর দখল করে তৃণমূলের ছাত্র নেতারা ওই সমস্ত ক্যাম্পাস দখল করে আছে? কেন নির্বাচন করলে তো তাদের মধ্যে একটা গণতান্ত্রিক ভাব আসতো। এবং লাস্ট যেটা বলতে চাই সুমনদা, সেটা দেখুন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামী দিনের নেতা কোথা থেকে আসে? একটা বড় উৎস হলো কলেজ বিশ্ববিদ্যালয়, ইয়ের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে বৃহত্তম আঙ্গিনায় আসে। এবং একই সাথে আমি এখানে যারা বিজেপির আছেন আমি প্রশ্ন তুলতে চাই যে কয়বার আপনারা বিধানসভায় প্রস্তাব এনেছেন যে একটা ছাত্র নির্বাচন করতে হবে? কতবার আপনারা মিছিল করতে পেরেছেন যে ছাত্র নির্বাচন ইমিডিয়েটলি করতে হবে? প্রায়োরিটির মধ্যে ছিল আপনাদের? প্রতিদিনই বিশ্বনাথ দা সমালোচনা করে, কিন্তু ওনাকে এটা জানতে হবে যে পশ্চিম বাংলায় ছাত্র রাজনীতি করতে করতে পশ্চিমবাংলায় যেরকম ছাত্র নেতারা তৈরি হয়েছে, সেরকমভাবে আমাদের সময়েও যারা ছাত্র রাজনীতি করেছেন তারা পলিটিক্যাল বার্তা পরে পলিটিক্যালে তার প্রতিষ্ঠিত হয়েছেন। এই রাজ্যে ছাত্র সংসদের নির্বাচন হয়নি, আমি প্রথমেই ব্যাখ্যা করেছি। দুটো রিজন বলেছি, আপনার কাছে মনে হয়েছে যে দুটো রিজন দাঁড়ালো না, যুক্তির প্রতিবাদ হলে দাঁড়ালো না, রিপিটে 10টা থেকে মানুষ দেখে নেবেন। আপনি এটাকে জেনে রাখুন, আমরা কিন্তু স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে ছাত্র সংসদ নির্বাচন করছেন না কেন? প্রশ্ন তো সেইখানে। এখানে বললাম আমি, প্যাটার্ন চেঞ্জ হয়েছিল এবং কোভিড হয়েছিল, এই বিষয়টা আপনাদের আমি বারবার করে বলছি। এবার উনি সমালোচনা করতে হবে বলে সমালোচনা করতে হবে বলে ব্যবহার করছে কেন আমি জানি না। আরে আপনাদের সময় তো নমিনেশন দিতে ছিলেন না, আপনারা নমিনেশন দিতে দিয়েছেন। আরে নমিনেশন এই এই তরজা অনন্তকাল চলতে পারে না। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন রাখবো, যে প্রতিবেদন এমন একজন সুরক্ষা কর্মীর, যিনি বলছেন যে আমার ঘরেও একটা মেয়ে আছে, এই ঘটনা আমার সঙ্গে হলে আমি রুখে দাঁড়াতাম, বিন্দুমাত্র আঁচ পেলে জীবন থাকতে আমার মতো করে ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করতাম। তার কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এই কারণে যে গত বছর এই সিকিউরিটি গার্ড, যাকে আমরা এতদিন ধরে, গত শুক্রবার থেকে আমার সহকর্মীরা খুঁজছিলেন, সেই সিকিউরিটি গার্ড যিনি রাত্রিবেলা কলেজ বন্ধ হওয়ার বহু ঘন্টা পরে এই মনোজিৎ মিশ্র এবং তার সাঙ্গপাঙ্গদের গেট খুলে দেননি বলে রুখে দাঁড়িয়েছিলেন, গেট খুলে দেননি, গেট টপকে এসে এই দুর্বৃত্ত বাহিনী তাকে রক্তাক্ত করে, তাকে আমরা খুঁজে পেয়েছি অবশেষে। কি বলছেন তিনি, দেখাবো। এরকম অমানবিক কাজ আমি ওকে করতে দিতাম, তাতে আমার হাতটা ভেঙে দিত, জানে হয়তো মারতো না, কিন্তু আমি অমানবিক কাজটা করতে দিতাম না। সঞ্জীব শীল সাউথ ক্যালকাটা ল কলেজের সদ্য প্রাক্তন নিরাপত্তারক্ষী। ঘটনার দিন যার ডিউটি ছিল সকাল থেকে সন্ধে পর্যন্ত, কলেজে মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো দাদার যে কি রাজত্ব চলতো তার প্রমাণ 2024 সালের নিজের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে দিয়েছেন তিনি। দরজায় আওয়াজ হচ্ছে এই সিকিউরিটি। তো আমি এঁঠো হাত দিয়ে মানে ভাত খাচ্ছিলাম, তো আমি উকি মেরে দেখি মনোজিৎ মিশ্র ওখানে আমাকে ডাকছে, এই সিকিউরিটি বলে গেটটা খোল। তুই তামারি, অকথ্য ভাষা তুই তামারি করে বলে। তো আমি বললাম যে এখন তো গেট খোলা যাবে না, কারণ কলেজের নির্দেশ আছে, কলেজ প্রিমিসাস বন্ধ হয়ে গেলে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। ওরা গেট টপকে এসে কানের পাশে একটা চড় মারে, প্রায় দেয়ালে ধাক্কা দিয়ে আটকে রাখে। সেই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন প্রহৃত নিরাপত্তারক্ষী। তার দাবি সেখানেও হাজির হন মনোজিৎ। থানাতেও সে মনোজিৎ মিশ্র যায়। আচ্ছা, যখন আমরা বাইরে বসে থাকি বেঞ্চে, মনোজিৎ মিশ্র থানায় গিয়ে আমাকে দেখতে পায়, তো আমাকে ডাকে হাত দিল, এদিকে শোনো। আচ্ছা, শোনো। তা আমি ভয়ের চোটে ওর বলে, শোনো না, একটা কথা আছে শোনো।
মানে থানা পর্যন্ত যায়। তারপর আপনি কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, আমি বললাম যে মনোজিৎ মিশ্র এসছে, এখানে পর্যন্ত মনোজিৎ মিশ্র এসছে। আচ্ছা, তখন থানা কর্তৃপক্ষ বলে কই বলতে মানে চলে গেছে। সেই ঘটনার পর থেকে কলেজের নিরাপত্তা রক্ষীরা রীতিমতো ভয়ে সিটিয়ে থাকতেন। অভিযোগ কি লিখিতভাবে এর বিরুদ্ধে মনোজিতের নাম ছিল তাতে? হ্যাঁ, মনোজিতের নাম ছিল। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? সেটা আর আমি আর বলতে পারবো না বিষয়টা, কারণ আমি আর এই বিষয়টা নিয়ে আমি এত ভীতিগ্রস্ত হয়ে পড়েছিলাম। সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীর সঙ্গে যা হয়েছে তাতে কার্যত ভেঙে পড়েছেন এই বেসরকারি নিরাপত্তা রক্ষী। আমার যদি কিছু মানে বিন্দুমাত্র পেতাম, তাহলে আমি নিশ্চয়ই মানে আমার জীবনটুকু থাকতেও আমি আমার মতো করে চেষ্টা করতাম। এরকম একটা অমানবিক কাজ আমি করতে দিতে পারতাম না, কারণ আমার ঘরেও একটা মেয়ে রয়েছে। এরকম অমানবিক কাজ আমি করতে দিতাম না। কাদের প্রশ্রয় মনোজিৎ মিশ্রর এই দাপট ছিল, তাদের কি শাস্তি হবে? সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি এইখানে সমস্যার গভীরে যেতে চাইব এবং আমার পরের বক্তা অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, তার কাছে জানতে চাইব যে এই পুরোটা মানে ক্রমশ কি স্নোবলিং এফেক্ট হচ্ছে। একদিকে একটা রাজ্যে অন্য সমস্ত অ্যাক্টিভিটি চলছে, কিন্তু প্রায় 8 বছর ছাত্র ভোট হয়নি। আর একদিকে ক্যাম্পাসে দুষ্কৃতির তাণ্ডব, যার মাঝে মাঝে আঁচ বেরিয়ে পড়ছে বাইরে। সুমন, এটা খুব জানা দরকার যে পশ্চিমবঙ্গে ছাত্র ইউনিয়নের নির্বাচন কেন হয় না। তো নানান থিওরি এলো। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রে ছিলাম বেশ কিছুদিন। সেই সুবাদে যেটা বুঝেছি যে সরকার চায় তাদের পছন্দের লোক যেন ইউনিয়নগুলো চালায়। নির্বাচন হলে হয়তো অন্য কোনো রাজনৈতিক দল আসবে না, কিন্তু নির্দল রূপে অনেক ছেলে এসে যেতে পারে। তারা হয়তো প্রথমে তৃণমূলের নাম লেখাতে পারে, পরে নিজেদের রূপ ধারণ করতে পারে। এই ভয়টা কিন্তু থাকে। কিন্তু একেবারে যদি নির্বাচন না হয়, তাহলে আমার লোকই সেখানে রাজত্ব করবে। এবং এই যে প্রত্যেক ছাত্রকে ভর্তি হওয়ার সময় স্টুডেন্টস ইউনিয়ন ফি দিতে হয়, এটা ভালো টাকা, এবং প্রচুর টাকা এখান থেকে ওঠে, এবং সেই টাকাটা স্টুডেন্টস ইউনিয়ন পায়। এছাড়াও জিবির নির্দেশে বা মন্ত্রী, আমি যখন ইউনিভার্সিটি ছিলাম, মন্ত্রীর নির্দেশে টাকা ওদের হাতে দিতে হয়, সোশ্যাল ফাংশন, হ্যান্ডসেল ইত্যাদি নামে। ওরাও নানানভাবে টাকা তোলে। আমার কাছে খবর আসতো যে যেমন প্রত্যেক কলেজের আমাদের একটা কোটা ছিল, এর বেশি সে ভর্তি করতে পারবে না। কিন্তু আমরা যেটা কোটা বেঁধে দিয়েছি বিভিন্ন কলেজে, তার 10 গুণ বেশি অ্যাডমিশন করেছে। এবং এমন লোককে অ্যাডমিশন করে যে কলকাতাতেই থাকে না, নামটা তুলে রেখে দিয়েছে। এবং এদের কাছ থেকে মোটা টাকা স্টুডেন্টস ইউনিয়ন পায়, এবং যারা রাজনৈতিক নেতারা আছে জীবিত তারাও পায়। মানে যে টেন্ডারে একজন কমপ্লেন করলো, আমি টেন্ডার করেছি, আমাকে স্টুডেন্টস ইউনিয়নের কোনো নেতাকে পয়সা দিতে হয়েছে, চেয়েছে। আমি বললাম ইটস ইয়োর ফল্ট, ঠিক আছে, আমি জেনেছি কোন নেতা করে, আমি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়েছিলাম। এদের মধ্যে যে গোষ্ঠীতন্ত্রের কথা বিষ্ণুদা বলছিলেন, আমার কাছে খবর এলো যে এই ক্যাম্পাসে, মানে আমি জানি না এই শব্দটা ব্যবহার করলে এটা হবে কিনা, অসংসদীয় হবে কিনা, সোমরসের ভাণ্ড চলছে। আমি স্টুডেন্টস ইউনিয়ন রুমে ঢুকলাম, সব এয়ার কন্ডিশন সব করা, একদম 5 স্টার হোটেলকে অনেক জায়গায় সব করে দেবে। আমি ঢুকে দেখলাম যে একটা মাত্র বিদেশি ব্র্যান্ড পাওয়া গেল। আমরা এত ভদ্র হয়ে গেছে। আমি তো বেরিয়ে আসছি, তারপরে দেখি সমস্ত নর্দমা, এগুলো তখন কাগজে খুব বেরিয়েছিল, সমস্ত নর্দমা ধরে আমি কারুকে জানাই, নর্দমা ধরে একের পর এক বোতল, মানে কোন জায়গায় নিয়ে গেছে। মানে শিক্ষাকে কি করে নষ্ট করব? শিক্ষা যদি নষ্ট হয় তাহলে ক্যামেরার সামনে ছাত্রনেতা মদ্যপ হয়ে নাচছে, এই ছবি তো রাজ্যের মানুষ মানে দেখেছে। এটা আমি কন্ট্রোল করব। এই যদি জিনিস ওদের হাতে দেওয়া যায়, তাহলে এরা আর সচেতন মনে কোনো কাজ করবে না, সবটাই অবচেতন মনে কাজ করবে, এবং এরা মনে করবে শাসকের সঙ্গে থাকলে আমার সুবিধা হবে। সুতরাং আমি এইভাবেই আমার ছাত্রদের চালাবো। কেন, নতুন কিছু লোক আসলে বিপদ আছে, নতুন চিন্তা, নতুন ভাবনা ঢুকে গেলে অনেক বিপদ হয়ে যাবে। সুতরাং এদেরকে দিয়েই আমায় চালাতে হবে। সেই যে একটা আমার নিজস্ব একটা ভক্তজন তৈরি থাকবে, এবং যাদের মধ্যে কোনো ধরনের প্রগতিশীল চিন্তা নেই, কেবলমাত্র আনন্দ। এবং কিছু ছাত্রছাত্রী আছে যারা এই আনন্দ ভোগ করতে চায়, সোশ্যাল ফাংশন, হ্যাঁ, বড় বড় আর্টিস্ট আসে, একেবারে তাদের সঙ্গে ছবি তুলবে। এই একটা মাদকতা এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেটা অত্যন্ত আমার কাছে বারবারই মনে হতো যে পশ্চিমবঙ্গের শিক্ষাকে বোধহয় এরা নষ্ট করতে চাইছে।
এবং সেটাই কিন্তু আলটিমেটলি ঘটছে। এবং এটা আমরাও দেখতে পাচ্ছি যে এবারে যেটা কেসটা দেখলাম দেরি করা হলো, সব কিন্তু প্রাইভেট সেক্টরে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার চেষ্টা, মানে সরকারি ক্ষেত্রগুলো যেগুলো একটা বিরাট সুনামের সঙ্গে কাজ করে এসেছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ছিল যেখানে, সেটা কিন্তু একেবারে একদম আমি আপনার সঙ্গে একমত যে এর পরে আর কোনো অভিভাবিকা তারা এই কলেজে 3 বার মানে দ্বিধাগ্রস্ত চিন্তান্বিত হবেন যে এইখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমার ছেলে বা মেয়ে কতটা সুরক্ষিত, যে এই কলেজে কি আর পাঠাবো। আমি এইখান থেকে আপনারা কি বলছেন দেখাবো। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য আসছে, আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, বর্তমান অনেক নেতামন্ত্রী ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, তাহলে ছাত্র ভোটে অনীহা কেন? শৈবাল মিত্র লিখছেন যে আদালতে এত ইস্যুতে এতবার ধাক্কা, তারপরেও রাজ্য সরকারের হুঁশ ফেরে না কেন? সুভাষ ঘোষ আজ্জা লিখছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্র ভোট না হওয়ায় গণতান্ত্রিক আদান প্রদানের পথ অবরুদ্ধ। তমাল রায় লিখছেন, মনোজিৎ মডেল কসবা বা উত্তরপাড়ায় সীমাবদ্ধ নেই, বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ে চলছে। শেখ শামীম লিখছেন যে কলেজ ক্যাম্পাসগুলোতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সেই আদালতকেই নড়ে চড়ে বসতে হচ্ছে, আর এইখান থেকে ক্যাম্পাসের ভেতরে দ্বিধাদ্বন্দ্বের কথা হচ্ছিল, সংঘর্ষের কথা হচ্ছিল, কিন্তু ক্যাম্পাসের বাইরেও একেবারে সরাসরি মন্ত্রীর সঙ্গে তার এলাকার তৃণমূল কর্মীদের সংঘাত আজকে দেখালাম। এবং যে সে মন্ত্রী নন, রাজ্যের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, কি হয়েছে তার সঙ্গে, কারা করেছে, তাদের কি বক্তব্য এবং মন্ত্রীর কি বক্তব্য, একেবারে পাশাপাশি দেখাবো। বিধানসভা ভোটের কয়েক মাস আগে নিজের বিধানসভা কেন্দ্রে দলেরই একাংশের হাতে আক্রান্ত হলেন গ্রন্থাগার মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশের সামনেই গ্রন্থাগার মন্ত্রীর গাড়িতে চলল ভাঙচুর, মন্ত্রীর কনভয়ে থাকা গাড়িও ভাঙচুর করা হয়। যেটা দেখতে পাচ্ছি যে মন্ত্রীর গাড়ি একেবারে ভাঙচুর করা হয়েছে, সেই ছবি স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে ইট মারা হয়েছে, এমনকি মন্ত্রী সেটা অভিযোগ কথা বলছে যে লোহার রড মারা হয়েছে, এবং এইখানে লোহার রড দিয়ে মারা হয়েছে গাড়ির, সেটা স্পষ্ট। আক্রান্ত মন্ত্রীও তৃণমূলের, আবার অভিযুক্তরাও তৃণমূলের। আর অবাক করা বিষয় হলো, তৃণমূলের দুই পক্ষই একে অপরকে চোর, চিটিংবাজ, তোলাবাজ বলে আক্রমণ করলো। আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। রাজ্যের মন্ত্রী আপনার বিধানসভাতে আর কে গাড়ি ভাঙলো এখন স্পষ্টভাবে? এখানে আহমদ হোসেন শেখ ও বেতাজ বাদশাহ আইন মানে না, দলের শৃঙ্খলা মানে না, ওর চরিত্র হলো গুন্ডামি করা, তোলাবাজি করা আর টাকা দিয়ে গুন্ডা পোষা। তৃণমূলের দুপক্ষ একে অপরকে তোলাবাজ বলে আক্রমণ করছে, যা বিরোধীদের হাতে তুলে দিয়েছে আক্রমণের হাতিয়ার। চূড়ান্ত দলীয় কন্দল চলছে। কসবা ল কলেজ নিয়েও তৃণমূলের মধ্যে কিরকম অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল। অতএব সর্বত্র তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা চরম অন্তর্দ্বন্দ্ব এবং গৃহকলহ যে মারাত্মক আকার ধারণ করেছে, এই ঘটনাগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। ইনি বলছেন উনি গুন্ডাদের নিয়ে চলেন, তোলাবাজদের নিয়ে চলেন, ওরা বলছে ইনি গুন্ডাদের নিয়ে চলেন, তোলাবাজদের নিয়ে চলেন। দুপক্ষেই পিসি ভাইপোর ওপর ভরসা, দুপক্ষই পিসি ভাইপোর জয়ধ্বনি করছে, দুপক্ষেরই হাতে তৃণমূলের ঝান্ডা। বেচারা সিদ্দিকুল্লাহ, তৃণমূলে ওর কোনো দর নেই, এটা বুঝতে পারছে কিনা আমি জানি না। যে যত বেশি গুন্ডামি করতে পারবে তৃণমূলে, তার তত দর বেশি। 21শে জুলাইয়ের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার মেমারি থেকে কুসুমগ্রাম যাচ্ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাস্তায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। মালডাঙ্গায় কালো পতাকা দেখানো হয় মন্ত্রীকে, ওঠে চোর স্লোগান। মন্তেশ্বরে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান মহিলারা। মন্তেশ্বর থানার সামনে মন্ত্রীকে জুতো দেখানো হয়। আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি, আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কি হবে না হবে। সব মিলিয়ে চরম অস্বস্তিতে তৃণমূল। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।
দেখুন, সাধারণভাবে যার হুমকি রাজ্যবাসী শুনতে অভ্যস্ত, নিজের কেন্দ্রে নিজের দলের লোকেদের হুমকির মুখে তাকে পড়তে হলো, গাড়ি ভাঙচুর হলো, বয়স্ক মানুষ চোট লাগলো, কার্যত নিগৃহীত হলেন। আমি বলছি বৈশ্বনাথদার কাছে যাব যে এ তো অভিযোগ একেবারে সরাসরি দলের কর্মীদের বিরুদ্ধে নিজে করছেন, আর বলছে পুলিশ দাঁড়িয়ে থেকে দেখেছে। একটা দল বড় হলে নানান ধরনের এই ধরনের ঘটনা হতে পারে, এবং যারা করেছে তাদেরকে আমাদের দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে তাদের বিষয়টা দেখে নেবে। আমি বলছি যে আপনি তৃণমূলের একটা বিক্ষোভ দেখালেন, তাকে মন্ত্রীকে করেছে বিক্ষোভ না, মন্ত্রী আমি সুকান্ত মজুমদারকে জুতো পেটা করতে দেখেছি, কিন্তু তৃণমূল সেদিন আপনাকে পাঠায়নি। আপনি আমি শো করেছি, একদম এই হেডলাইন করেছি, অনুষ্ঠান করেছি। শ্রমিকের একটা হোয়াটসঅ্যাপ ঘুরছে বাজারে, শ্রমিকের একজন মহিলার সঙ্গে কথা বলতেন, আজকে যিনি নতুন সভাপতি হলেন। আপনি এগুলো খুব দেখেন না, এনজয় করেন। এগুলো আপনারা দেখাবেন না তো? আপনি যে খাটের ভিজুয়ালটা বলছেন, আমি বুঝতে পেরেছি বৈশ্বনাথদা ওই খাটটা খুব দেখতে পছন্দ করছেন, কিন্তু কোনো পেশাদার চ্যানেল কি খাটের ভিজুয়াল, খাটের ফুটেজ দেখাবে? আমার না, এবং কিন্তু কিন্তু হ্যাঁ, কিন্তু না না না, আমি জানি আপনার আগ্রহে একেবারে শরীরী ভাষা পাল্টে গেছে। আপনার প্রবলেম, আপনাদের এখানে আমার মনে হচ্ছে যেন তৃণমূলকেই একমাত্র কাঠগড়া। না 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 না, এইটাই মুশকিল, এইটাই মুশকিল যে অন্যদের সমালোচনাগুলো আপনারা দেখেন না। কিন্তু আমার প্রশ্ন অন্য, সেটা হচ্ছে দুটো শব্দ দেখবেন কমন, মানে সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে যারা নিগ্রহ করেছেন তাদের বলছেন তোলাবাজ আর চিটিংবাজ, আর সেই যারা নিগ্রহকারী তারা ক্যামেরায় বলছেন যে মন্ত্রী হচ্ছেন তোলাবাজ আর চিটিংবাজ। আমি বলছি এই দুটো কমন শব্দ। বৈশ্বনাথকে বলা হয় অনেক মানুষের অনেক রকম ফ্যান্টাসি থাকে, বৈশ্বনাথের বয়স্কারের ফ্যান্টাসি কিছু বেড়েছে কিনা আমি জানি না, আমি ওদিকে যাচ্ছি না। দেখো উনি গেলেন ওখানে, ওই তো প্রথমবার নিগৃহীত হচ্ছে না, সরবেরিয়া একবার শাহজাহান ওনাকে পেরিয়েছিল, একই অভিযোগ ছিল। পুরোনো কথা আছে, সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। কে সিদ্দিকুল্লাহ? যার জন্য চন্দন দাস, হরগোবিন্দ দাস মরলো, পুরো বাংলায় যে আগুন লাগালো, সে বললো আগে একটু জেলাগুলোকে সামলে নি, তারপর কলকাতাকে টাইট দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসের সাথে কথা হয়েছে, উনি ভিড় দেখে খুব খুশি। এই সিদ্দিকুল্লাহ আজকে মার খাচ্ছে, কি স্লোগান হচ্ছে, চোর চোরা হবে না কেন? গ্রন্থাগার মন্ত্রীর কি কাজ এখন? একটাই কাজ, আগে ছবি বিক্রি করে দল চলতো, মাঝখানে চাকরি বিক্রি করে দল চলতো, বর্তমানে বই বিক্রি করে বইয়ের কাটমানি থেকে চলে। এরা বই প্রকিউর করে, কার বই? আব্বা ডাব্বা রাব্বা, ওইসব কবিতার বইগুলো। উনি তো সবকিছুর মধ্যে দিয়ে একটা তোমার ফ্যান্টাসির কথা বলেছি দাদা, নানা নগ্ন কথা বলতে ভালোবাসে। তুমি আমি একটা কথা বলছি, বিজেপি পার্টির প্রবলেম হলো যে বিজেপি পার্টি সবকিছুর মধ্যে মানুষকে একটা ভাগ করার চেষ্টা করে, একটা করার চেষ্টা করে। শুভেন্দু সবকা সাথ সবকা বিকাশ, যেই হেরে গেল লোকসভা নির্বাচনে, যেই নির্বাচনে হেরে গেল বলে হাম লোগ উসকো সাথ जो हमारा साथ है। এই তো লজিক বিজেপি পার্টি। আমি বৈশ্বনাথদার এই অংশের সঙ্গে একমত, তার কারণ আজকে শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন সেখানে নিয়ে আমার প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে দ্রুত একবার আপনাদের দেখাবো যে যেহেতু পুরনো প্রসঙ্গ উঠলো, 2025 সালের 10ই এপ্রিল ওয়াক অফ আন্দোলন নিয়ে কলকাতা সমাবেশ থেকে এই কলকাতায় যেখানে দাঁড়িয়ে বলছেন সেই শহরটাকে অবরুদ্ধ করার কথা বলেছিলেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা হতবাক হয়ে গেছিলাম, এর লজিক কি? এবং এরপরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো নিন্দা কিন্তু আমরা শুনিনি। কি বলেছিলেন সেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী 2025-এর 10ই এপ্রিল? দেখুন, আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপর কলকাতার 50টি জায়গায় 10,000 করে কথা লাগবে, বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। দেখবেন দেখুন সরাসরি হুমকি, কিন্তু এই হুমকি নতুন কিছু নয়। আর এক বছর পিছিয়ে যান, 2024-এর 16ই সেপ্টেম্বর যখন আরজি করের ঘটনা ঘটেছে, জুনিয়র ডাক্তার, নাগরিক সমাজ পথে নেমেছেন, তখন সরাসরি এই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যেখানে আমার বিস্ময়টা যে এতদিন যাকে আমরা হুমকি দিতে দেখতাম, আজকে তাকে তার কনস্টিটিউয়েন্সিতে তার দলের লোকজনের হুমকির মুখে পড়তে হলো। কেন বিস্ময়টা? আরজি করের সময় সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন দেখাবো।
এগুলো তাদের ভণ্ডামি, এটা তাদের বাড়াবাড়ি, তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে। এরপরে আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে, আপনাকে আপার ডিভিশনে যাবেন, তখন মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে, আর এখন বিশ্বাস নেই। অর্থাৎ এই মন্ত্রী মনে করছেন বা তখন মনে করেছিলেন, এখন মনে করছেন যে আরজি করের এই ঘটনা, এই আন্দোলন হচ্ছে ভণ্ডামি। আমি আর এক বছর পিছিয়ে যাই, 2025, এই দেখলেন 2024, এবার দেখাবো 2023-এর 13ই মার্চ পুলিশকে আক্রমণ, একেবারে সরাসরি। আজকে ঠিক যেভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে পুলিশ দাঁড়িয়ে দেখলো আমার ওপর আক্রমণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এক রাশ তার অসহিষ্ণুতা এবং পুলিশের ওপর ক্রোধ উগরে দিচ্ছেন। পুলিশ সম্পর্কে, রাজ্যের পুলিশ সম্পর্কে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন দেখাবো। পুলিশ ভাবছে পুলিশ দল গিরিয়ে দল, নাবালক পুলিশ নাকি? পুলিশকে সাবালক হতে হবে। পুলিশ যদি অ্যাকশন না নেয়, এই প্রোগ্রামে হয় গামারি থানার সামনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে। এবার আমি আসবো যে এতক্ষণ যা দেখলেন তার মুদ্রার আরেকটা বিপরীত পিঠ আছে, কি যে ধরুন অল সেড অ্যান্ড ডান, সিদ্দিকুল্লাহ চৌধুরী অত্যন্ত সিনিয়র বয়স্ক একজন মন্ত্রী, তার যদি নিরাপত্তা না থাকে, তিনি যদি তার দলের লোকেদের হাতে মার খান, তার গাড়ির কাঁচ, একাধিক গাড়ির কার্যত টুকরো টুকরো করে দেওয়া হয়, কাঁচের আঘাত তার নিজের লাগে, তার দায় কিন্তু কোথাও পুলিশ প্রশাসনের। মন্ত্রী বলছেন পুলিশ দাঁড়িয়ে দেখছে। আমি বলছি পুলিশ যদি মন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব না নিতে পারে, বিশ্বনাথ দা, সাধারণ মানুষ ভরসা পাবে কোথায়? সুমনদা, আমফানের ত্রাণ নিয়ে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী গিয়েছিলেন, শেখ শাহজাহান তখন এমন পিটিয়ে দিয়েছিল, পিটিয়ে উনি কাঁদছিলেন। এই যে সুমন, মানে আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের বেসিক যেটা কালচার তৈরি করেছে সেটা হলো থ্রেট কালচার। মানে আমি প্রথমে বিরোধীদের থ্রেট দিয়ে বিরোধী শূন্য করেছি, এখন আমাকে থ্রেট দিচ্ছে। অর্থাৎ থ্রেট একটা কালচার যদি হয় সুমনদা, কোনো সময় আপনি থ্রেট দিবেন তো কোনো সময় আপনাকেও থ্রেট দিবে। এখন যেটা হয়েছে, এত মানে প্রথম দিকে বিরোধীদের থ্রেট দিয়েছে, বিভিন্ন জায়গায় যে মানে একতরফাভাবে তৃণমূলের আধিপত্য তৈরি হয়েছে সেটা হলো থ্রেটের ভয়ে। এই রাজাদা কিছুক্ষণ আগে বলছিল না, অসহায়ভাবে রেজিস্টার পদে থাকতে হয়েছে, অথচ একের পর এক বেনিয়ম হয়েছে। থ্রেট, ভয় দেখায়, ভয় দেখিয়ে এগুলো। এবার এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বিভিন্ন সময় থ্রেট করেন, আবার আজকে তাকে থ্রেট হয়েছে, সর্বেরিয়াতে থ্রেট দিয়ে শেখ জাহাদ থ্রেট দিয়ে পিটিয়ে পাঠিয়ে দিয়েছিল। মানে থ্রেট যখন একটা কালচার হয়, তাতে আগুনে কিন্তু তৃণমূলের লোকরা পড়ে। এবং একই সাথে আপনাকে বলতে চাই, যখন এই প্রশ্নগুলো আমরা করি, বৈষ্ণবরা আমাদেরকে সমালোচনা করেন, কিন্তু আপনি বলেন মন্ত্রিসভায় টাকা দিয়ে ঢুকেছে কে? আমরা বলিনি, মদন মিত্র বলেছে। সারদা শিক্ষক দুর্নীতি সব কিছু জানতো পার্টি, কে বলেছে? কুণাল ঘোষ বলেছে। মানে প্রতিনিয়ত তোলাবাজ কারা বলছে? তৃণমূল বলছে। আর তৃণমূলের নেতারা এখানে আবার বলে যে আপনারা কেন সমালোচনা করেন, আর আপনার দলই তো করে সমালোচনা। মানে একমাত্র আমি বিশ্বনাথ দাকেই অকুত ভয় দেখতে পাচ্ছি, যে উনি রোজ এসে 1 ঘন্টা 2 ঘন্টা বলে যান। আমি একটা কথা বলি, শুনুন, আমি একবার তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমলে সাদা থান পাঠানো মানুষ ভুলে যায়নি, মানুষকে মেয়ে মাটিতে পুঁতে দেওয়া, একটা পর একটা জেনোসাইড হয়েছে। নেতাই থেকে নন্দীগ্রাম থেকে সিঙ্গুর থেকে ছোটগাড়িয়া থেকে নানুর পর্যন্ত একটার পর একটা জেনোসাইড হয়েছে। আমি যাব, কিন্তু তার আগে শ্রমিক ভট্টাচার্য আজকে বিজেপির রাজ্য সভাপতি হলেন এবং বৈশ্বনাথ দা হিন্দু মুসলমান লাইনের কথা বলছেন। স্পষ্ট দুটো আলাদা মত দলের মধ্যে সত্যি কি আছে, তরুণ কি বলে দেখব, কিন্তু তার আগে প্রথম অংশে দেখব যে বিজেপির রাজ্য সভাপতি হয়েই তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামার ডাক দিলেন। গুরুত্বপূর্ণভাবে কার্যত যেটা বললেন সেটা কি মহাজোটের ডাক আমরা জানি না, কিন্তু শ্রমিক ভট্টাচার্য বললেন যে পতাকাগুলোকে আলমারিতে রেখে আসুন, একসঙ্গে নামুন, এই সরকারকে ক্ষমতাচ্যুত করুন। ঠিক কি বলেছেন শ্রমিক দেখাবো। এই বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। রাজ্য বিজেপির আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য, আর নতুন রাজ্য সভাপতি হয়েই কি তৃণমূলকে হারাতে কার্যত মহাজোটের ডাক দিলেন তিনি। যার যার পতাকা আছে, ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির অতীত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস সিপিএম। বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, না বুঝবার কোনো কারণ নেই। বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, বিজেপি আছে বলে তৃণমূল টিকে আছে। বিজেপিতে দিল্লির সরকার 14 সালে, তার আগে পর্যন্ত পশ্চিমবাংলায় তৃণমূল এগোতে পারছিল না। 16-র পর থেকে তৃণমূল এগোচ্ছে, না বুঝবার কি আছে। 2003 সালে এই পদ্মফুল জোড়া ফুল একসঙ্গে ভোট করেছেন। এই রাজ্যে পদ্মফুল ফুটতে সব থেকে বেশি সহায়তা করেছে শ্রমিকবাবু, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার আশীর্বাদে আপনার দল ফুলে ফেপে বড় হয়েছে, সেই দলের আপনি সভাপতি। 69 বার পার্লামেন্টে যখনই সাহায্য লাগে তখন চলে যায়। আরএসএস এর দুটো মানে দল, একটা বিজেপি, একটা তৃণমূল। এরই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসাবে তার প্রথম ভাষণে যেভাবে সংখ্যালঘুদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন, তাতে আরও একটি প্রশ্ন জোরালো হয়েছে। তা হলো 2026 সালের বিধানসভা ভোটের আগে কি কট্টর এবং মধ্যপন্থার মিশেলের মধ্যে দিয়ে এগোতে চাইছে বিজেপি? শুভেন্দু অধিকারী যখন কট্টর হিন্দুত্বের পথে হাঁটছেন, তখন শ্রমিক ভট্টাচার্য কিছুটা নরম পন্থা নিচ্ছেন, যাতে এই কৌশলে যত বেশি সম্ভব ভোট বিজেপির ঝুলিতে আসে। এটা কি একদা বাজপেয়ী আডবাণীর মতো নরম গরম কৌশলী রাজনীতি? আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও, মমতা তাড়াও। আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। 80 ভাগ হিন্দু যদি ভোট দিতে বেরায় এই রাজ্যে 26-এ, এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। পাল্টা বিজেপির অভ্যন্তরে কি বিভাজন উস্কে দেওয়ার কৌশল নিচ্ছে তৃণমূল? বিজেপি গুপি গাইন বাঘা বাইনের গুপি গাইছে এক সুরে, বাঘা বাজাচ্ছে এক সুরে। কি করে হবে? একজন বলছেন হিন্দু 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 হিন্দু, আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই। ওনার শত্রু, ওনার প্রতিদ্বন্দ্বী সব ওনার দলের মধ্যে আছে। কাঁকড়ার মতো শ্রমিক ভট্টাচার্যের পেছনে টান দেবেন, পিছু টান দেবেন। সামনের দিকে তাকিয়ে উনি কি ভাববেন? ওনার পিঠে তো ছুরি মারছে নিজের দলের লোক। বিভাজন না কৌশল? শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে রাজ্য বিজেপি কি জয়ের রাস্তা খুঁজে পাবে? উত্তর দেবে সময়। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। আমি দ্রুত তরুণের কাছে আসবো। তরুণ, আমি শুরুতে মহাজোটের পাঠ আমি বলছি, এই তো বিরোধী মহাজোটের ডাক ছাড়া আর কিচ্ছু না। পতাকা তুলে রেখে তৃণমূলের বিরুদ্ধে 26-এর ভোটে নাবার ডাক। এ কি মানে পতাকা দলীয় রং বাদ দিয়ে মহাজোটের ডাক দিলেন? মানুষের জোটের কথা বলা হয়েছে। দেখো, নো ভোট টু বিজেপি করে যারা প্রকারান্ত তৃণমূলকে সমর্থন করে তাদেরকে জাগানোর কথা হবে, জায়গা তো আসবেই। আজকে বলা হচ্ছে সিম্পল, দেখো সার্চার কমিশন রিপোর্ট তুমি দেখো, ছেড়ে দাও। সার্চার কমিশন অনেক পুরনো রিপোর্ট, ছেড়ে দাও। আমি হিন্দু মুসলমানে আসবো, তার আগে দ্রুত মহাজোট নিয়ে শায়নদীপ। আমি বলছি পশ্চিমবাংলায় দুর্গাপুজো মহরমের মিছিল একসাথেই হতো, দুর্গাপুজোর বিসর্জন, কিন্তু শ্রমিক ভট্টাচার্য বা তৃণমূল আর শেষ করে নাই। ইধার কামাল যখন উধার হতে শুরু করলো তখন থেকে এগুলো ভেঙে গেল। 2 নম্বর কথা হলো, কালীগঞ্জের ভোটে গিয়ে শুভেন্দু অধিকারী বললো সংখ্যালঘু ভোটটা সব তৃণমূলে যাবে, আর ফিরহাদ হাকিম বললো হিন্দু ভোটটা সব বিজেপিতে যাবে। আর উনি মহাজোটের কথা বলছেন, পতাকা তুলে রাখার কথা বলছেন। আমাদের লাল ঝান্ডার পতাকা 7,000 টাকায় কেনা, 2 গজ কাপড় না, এর সঙ্গে রক্ত কান্না ঘাম মিশে রয়েছে। শুভেন্দু অধিকারী, জন বার্লা বা এই শ্রমিক ভট্টাচার্য বা অর্জুন সিং, এরা এইসব পতাকার মূল্য বুঝবে না। তরুণ, আমি বলছি যে এই হিন্দু মুসলমান যেখানে তুমি আসতে চাইছিলে, এ তো বাজপেয়ী আর আদবানির সময় যেরকম আমরা মুখ আর মুখোশ, একজন কট্টর হিন্দুত্ববাদী লাইন শুভেন্দু অধিকারী, আর ইনক্লুসিভ লাইন হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। আমি বলছি, কেন বলছি যে শুভেন্দু অধিকারী তো কিছুদিন আগে বললেন যে সংখ্যালঘু মোর্চাটাই তুলে দিতে হবে। আজকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে নই, তাদের হাতে পাথর থাকলে পাথর সরিয়ে বই দেব, তরোয়াল থাকলে তরোয়াল সরিয়ে কলম দেব। আমি বলছি এই দুটো লাইন তো অনুচিত। না না, অনুচিতের কিছু নয়, কিন্তু আমি তো সংখ্যালঘু মোর্চাই তুলে দেওয়ার ডাক দিয়েছিলাম। তৃণমূল বারবার কোট করে সেই মানে অমর্ত্য সেনের ফাউন্ডেশন, প্রতিজি ফাউন্ডেশন রিপোর্টটা দেখো সুমন্ত।
পশ্চিমবঙ্গে বেশিরভাগ মুসলিম পরিবারের বার্ষিক আয় 5,000 টাকার কম। তাদের শিক্ষা লাগবে না, তাদের কর্মসংস্থান লাগবে না। আমরা কি চাই? আমরা তাদের তো বুকে টেনে নাও, আমরা কি বক্তই চাই? আমরা চাই তামান্না, আরো অনেক কটা তামান্না হোক, যাদেরকে ভোট দিয়ে তৃণমূল মানুষ পর্যন্ত মনে করে না, যাদেরকে বলে দুধ দেওয়া গরু, তারা আরো মারা যাক। পঞ্চায়েত ভোট গেল না কত বছর, 2 বছর আগে? পঞ্চায়েত ভোটে ম্যাক্সিমাম কারা মারা গেছে? তৃণমূলের লোকজন। মুসলমানরা মারা গেছে, কি করে মারা যায়? আর এই লাল ঝান্ডা লাল ঝান্ডা বিরিয়ানি হারিয়ে ভাড়া হতো, লাল ঝান্ডা বিরিয়ানি হারিয়ে বৈশানন্দার কিন্তু খুশি হওয়ার কথা, কিন্তু এখন খুশি প্রকাশ করবেন না। একটু আগে যে তফাৎটা দেখাচ্ছিলেন এই বক্তব্যের আজকে খুব স্পষ্ট দুটো লাইন। সত্যি সত্যি কি এতটা তফাতে, নাকি এটাও স্ট্র্যাটেজি? এটা আমার মনে হয় একটা সার্কাস পার্টির মতো ওদের পার্টির অবস্থা। এবার ওরা নিজেদের মানে এত বড় বড় কথা বলছে, আমাদের হাতি ঘোড়া গেল তল, মুসা বলে কত জল। ওদের তো অমিত শাহ গতবারে এসে বলেছিলেন যে আপকি বার 200 কি পার, ঝিল কা উস পার হয়ে গেছে। তো এইখানে এইসব কথা ওদের কি অবস্থা? শ্রমিকের শ্রমিক যেটা বললো তাতে কিন্তু দুটো জিনিস খুব ক্লিয়ার। একটা শ্রমিক বুঝতে পারছে যে আন্দোলন না করে ক্ষমতায় আসা যাবে না, আর আন্দোলন করার শক্তি বিজেপির একার নেই। বিজেপির সঙ্গে তাই পতাকা তুলে দিয়ে আসতে চাই, এটা একটা দিক। 2 নম্বর এটাও বুঝতে পারছেন মুসলমান ভোট না পেলে বিজেপি পক্ষে আসা মুশকিল। বিজেপি আন্দোলনগুলো একাই করছে, ওই সাথে করছে। উল্টো থেকে তৃণমূল ইন্ডিজনের সাহায্যে বেঁচে আছে, পাওয়া যায়। বিজেপির অবস্থা খুব খারাপ, পাওয়া যাবে। আপনার বহুদিনের থিওরি বিশ্বনাথ দা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্সে ক্ষমতার কাছাকাছি আসতে গেলে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে। আজকে শ্রমিক ভট্টাচার্যের সেই ডাক, পাশাপাশি আবার শুভেন্দু অধিকারী তার হিন্দুত্বর মানে কট্টর হিন্দুত্বের লাইন থেকে সরছেন না, অন্তত আজকে তাই বোঝা যাচ্ছে। দেখুন সুমনদা, দুটো অ্যাপ্রোচ নেওয়ার পিছনে একদম আপনি ঠিক ধরেছেন। অটল বিহারী বাজপেয়ী যে উদারবাদী ভাবনার মানুষ, তাকে প্রতিনিধিত্ব করছে, আর কট্টর হিন্দুত্বকে সংগঠিত করছিল তখন এলকে আদবানি। ইনফ্যাক্ট বহুদিন পর আজ কারুর বক্তৃতায় বাজপেয়ী আদবানির কথা শ্রমিক ভট্টাচার্য একেবারে একদম রাইটলি আপনি অ্যানালাইসিস করেছেন। এবং এখানেও কিন্তু আমি পরিষ্কার বলছি যে অবস্থানটা দুমুখী। একটা হলো শ্রমিক ভট্টাচার্য, যিনি আরবান মানে শহুরে শিক্ষিত মধ্যবিত্তের কাছে পৌঁছতে চাইবেন মানে ইনক্লুসিভ পলিটিক্সের মাধ্যমে, আর অন্যদিকে মানে গ্রামাঞ্চলে হিন্দুত্বের যে কনসলিডেশন, যেটা শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরে শুরু করেছেন, সেটা কন্টিনিউ করতে পারে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে দুমুখী কৌশল এটা কি সত্যি নির্বাচনে কার্যকারী হবে, সেটা হলো বড় প্রশ্ন। দেখুন এখানে আমি মনে করি এটা জিরো সাম গেম হতে পারে, যে একটা রেজাল্ট হতে পারে। একটা হতে পারে যে হ্যাঁ ঠিকই এই ধরনের কৌশল তো সর্বভারতীয় ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ী এবং এলকে আদবানি কার্যকারী করেছিল এবং ফল পেয়েছিল, তাহলে পশ্চিমবাংলায় ফল পাবে কিনা। কিন্তু মূল যে প্রশ্নটা আছে যে এই সব কিছুর মধ্যে কিন্তু মানে শেষ পর্যন্ত পশ্চিমবাংলাতে কিন্তু বুথভিত্তিক মানে সংগঠন। অবশ্য আজকেই ঘটনাচক্রে ঘানার সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ওই একই সংলাপ, যেটা খানিকক্ষণ আগে বৈশ্বনাথদা বলছিলেন কটাক্ষ করে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, ওই একই সংলাপ বলেছেন। আমি দ্রুত এখান থেকে দেখুন, কাঁকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূলের 3 জন জনপ্রতিনিধির বিরুদ্ধে সিবিআই চার্জশিট নিঃসন্দেহে বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। কিন্তু বিধায়ক, মেয়র পরিষদ, কাউন্সিলর শুধু নন, সিবিআইয়ের ওই সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম জড়িয়েছে পুলিশেরও। নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি, এসআই এবং এক হোমগার্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, সাদা কাগজে সই করানোর মতো মারাত্মক অভিযোগ এনেছে সিবিআই। যে 18 জনের বিরুদ্ধে অভিযোগ, তাদের প্রত্যেককে শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং তৃণমূলের 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষই শুধু নন, কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে 2 পুলিশ অফিসার ও 1 পুলিশ কর্মীর। চার্জশিটে নাম রয়েছে নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশীদার, বিষয়টি ধামাচাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। নারকেলডাঙ্গা থানার পুলিশ এবং এই এমএলএ কাউন্সিলররা মিলিতভাবে, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতারা মিলে এত বড় সন্ত্রাস এখানে করেছিল। এটা যেমন বলে গেছিল 2 তারিখে জমদুয়ার পার হয়ে যাবে, তা সত্যি আমার ভাই 2 তারিখে জমদুয়ার পার করেই দিল। তারা যে বলেছিল যে আমাদের এখানে থাকতে দেবে না, মেরে ফেলবে, সেটা 2 তারিখে করলো।
2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাকুরগাছির বাসিন্দা বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। সেই চার্জশিটেই নাম রয়েছে নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। চার্জশিটে অভিযোগ করা হয়েছে নারকেলডাঙ্গা থানার তৎকালীন এসআই রত্না সরকার নিহত অভিজিৎ সরকারের মাকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেনের নির্দেশে কর্মরত হোমগার্ড দীপঙ্কর দেবনাথ ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট ধুয়ে ফেলেন। সবে তো শুরু হয়েছে, অপারেশন বেঙ্গল শুরু হয়েছে, অপেক্ষা করুন না। যত যারা এরকম দুর্দণ্ডের হত্যাকর্তা বিধাতা ছিলেন, যারা বিজেপি কর্মীদেরকে পিটিয়ে মেরেছে, চিন্তা নেই, কাউন্টিং চলবে, আরো বহু নেতা যাবে। স্বপনদার কাছে এখনো অবধি কোনো সিবিআই এর নোটিশ এসে পৌঁছয়নি, পরেশ পালের কাছেও সম্ভবত এখনো নোটিশ এসে পৌঁছয়নি। কিন্তু ভোট আসলেই দেখবেন ওই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তেমনি এখানে ভোট আসলে সিবিআই ইডির কাজ হচ্ছে বিরোধী দলের নেতাদের নোটিশ পাঠানো। এদিকে এরই মধ্যে মারাত্মক অভিযোগ করছেন নিহত অভিজিৎ সরকারের দাদা। চার্জশিটে দুদিন আগেই এসেছিল, আমি থানায় ফোন করে বলেও ছিলাম। পরেশ পালের লোকজনের বাইক নিয়ে এসে বলে গেছে যে এবার আর তোর খুন হবে না, এবার অ্যাক্সিডেন্ট হবে, মানে কি করে মরবো সেটা ওরা ঠিক করেই রেখে দিয়েছে। আদালতের নির্দেশ, যে 18 জনের বিরুদ্ধে চার্জশিট প্রত্যেককে শুক্রবার ব্যাংশাল কোর্টে সিবিআই এর বিশেষ আদালতে হাজির হতে হবে। যদিও দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের দাবি তারা এখনো পর্যন্ত কোনো সমন পাননি। প্রতিক্রিয়ার জন্য তৃণমূল বিধায়ক পরেশ পালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।